বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। দক্ষিণ সিরিয়ার সোয়েদায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ছাড়িয়েছে ৬০০। দ্রুজদের রক্ষায় সামরিক হস্তক্ষেপ করেছে ইসরায়েল। প্রশ্ন উঠেছে, এই দ্রুজ কারা? তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইহুদি দেশটি? পেছনের সত্য জানব ডেস্ক রিপোর্টে। ১৩ জুলাই সিরিয়ার সুয়েদায় এক দ্রুজ ব্যবসায়ীর অপহরণ নিয়ে শুরু হয় সাম্প্রদায়িক সংঘর্ষ। মুখোমুখি হয় দ্রুজ মিলিশিয়া আর সুন্নি বেদুইন যোদ্ধারা। এরপর ১৫ জুলাই ইসরায়েল দেশটিতে বিমান হামলা চালায়। ইসরায়েল বলছে তারা এসেছে সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে। দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালায় ইসরায়েল। এছাড়া সিরিয়ার সুয়েদায় সেনা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা করে। তবে প্রশ্ন হচ্ছে, কিভাবে এক শিয়া শাখাভুক্ত গোষ্ঠীর রক্ষক হয়ে উঠল ইসরায়েল? দ্রুজরা সিরিয়া, লেবানন, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের নানা দেশে বসবাস করে। সিরিয়ায় তারা চিরকালই রাজনীতিতে পিছিয়ে ছিল। আসাদ সরকারের পতনের পর দক্ষিণে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় তারা। তবে নতুন সুন্নি ইসলামপন্থী সরকারের সঙ্গে তাদের সম্পর্ক জটিল। কেউ পক্ষপাতদুষ্ট, কেউ সরাসরি বিরোধিতা করছে নতুন সিরীয় সরকারের। এই সুযোগে ইসরায়েল ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দ্রুজদের সঙ্গে। তারা বলছে ইসলামপন্থীদের ঠেকাতেই এই অভিযান। বাস্তবে অবশ্য সিরিয়ার দক্ষিণ সীমান্তে ইসরায়েলপন্থী অঞ্চল গড়ার লক্ষ্যই বড়। ইসরায়েল চায় সিরীয় সেনা যেন গোলান মালভূমির কাছে ঘাঁটি করতে না পারে। তাই গত ডিসেম্বরে সিরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালানো হয়। তবে বিরূপ প্রতিক্রিয়া এসেছে আরব বিশ্ব থেকে। ইরান থেকে তুরস্ক, সৌদি থেকে কাতার, সবাই একে খোলামেলা আগ্রাসন বলেই অভিহিত করছে। ইসরায়েলের যুক্তি দ্রুজদের রক্ষা করা, কিন্তু সমালোচকরা বলছেন এটা আসলে নিজেদের স্বার্থে ধর্মীয় বিভাজন বাড়ানোর নতুন কৌশল, যার ফল হতে পারে আরও রক্তপাত। সানিয়া আহমেদ, নাগরিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিদেশে হওয়া নির্বাচনের স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে কোনো মন্তব্য না করতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন। সব কূটনীতিককে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যে তার বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের প্রসারে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই কাজ করে আসছিল। এই নির্দেশের মাধ্যমে বর্তমান প্রশাসন ওয়াশিংটনকে সেই অবস্থান থেকে সরিয়ে নিল। এই নির্দেশে বলা হয়েছে, কোনো নির্বাচনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক সুস্পষ্ট ও জোরালো স্বার্থ না থাকলে মন্ত্রণালয় আর ওয়াশিংটন থেকে নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইস্যু করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তিনি সুপারম্যানের মতো স্বাস্থ্যবান। তবে তার শরীরের সাম্প্রতিক বদল নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। পায়ে ফোলা ভাব, হাতে কালশিটে দাগ। অবশেষে হোয়াইট হাউস জানালো বয়সজনিত সাধারণ শারীরিক সমস্যার কথা। কি হয়েছে ট্রাম্পের? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল এই ছবিগুলো। ফুলে থাকা গোড়ালি আর ট্রাম্পের ডান হাতে রহস্যজনক দাগ। চাপে পড়ে অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস। জানালো প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে ধরা পড়েছে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। 70 পেরোনো অনেকের মাঝেই দেখা যায় এমন এক শিরাজনিত সমস্যা। প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই নিজের স্বাস্থ্য ও দারুণ উদ্যমের কথা জোর গলায় বলে থাকেন। সম্প্রতি তার প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক ছবিতে তাকে সুপারম্যান রূপে উপস্থাপন করা হয়। তবে হোয়াইট হাউস জানিয়েছে রোগটি বিপজ্জনক নয়। প্রেসিডেন্ট নিজেই চেয়েছেন বিষয়টি স্বচ্ছভাবে সবাইকে জানাতে। হোয়াইট হাউসের চিঠিতে প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা লিখেছেন, ট্রাম্প এখনও বয়সের তুলনায় চমৎকার স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন। তবে প্রশ্ন উঠছে, প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি প্রায়ই নিজের শক্তি আর উদ্যমের ঢাক পেটান, তিনি নিজেই কি এবার বার্ধক্যের চাপে? ট্রাম্পের বয়স এখন ৭৯। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট পদে বসা দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি তিনি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ছিল ৮২।
যার মানসিক স্বাস্থ্য নিয়ে বারবার সমালোচনা করেছিলেন ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের জন্য শারীরিক প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক না হলেও এটি অনেকটা নিয়মে পরিণত হয়েছে। লায়লা নাজনীন মিতু, নাগরিক। কিয়েভে রাশিয়ার সামরিক অভিযানের ৩ বছর পর ইউক্রেন সরকারের সবচেয়ে বড় পরিবর্তন এলো। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ডেনিস শেমিহালের স্থলাভিষিক্ত হলেন। এর আগে সিভিরিদেঙ্কো উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরেও তার ভূমিকা ছিল। ভারতের মণিপুরের হাওফা কুকুর শুধু অতন্ত্র প্রহরী নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়। মণিপুরের উখরুল জেলার এই কুকুর জাতটি হারাতে বসেছিল। একটি গ্রামের উদ্যোগে এখন ভারতের জাতীয় স্বীকৃতি পাচ্ছে এই জাতের কুকুর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, গা ঘেঁষা কালছে নীল রং, চওড়া মুখ আর ভরাট চোয়াল, দেখেই চেনা যায় হাওফা কুকুরকে। একসময় ভারতের মণিপুরের টাংখুল জনগোষ্ঠীর শিকারে অবিচ্ছেদ্য সঙ্গী ছিল এরা। That Haofu, popularly known as Haofu, is an indigenous canine breed of the Tangkhul community. It is found only, in this area and nowhere else in Northeast. Haofu is considered as a guard dog and a good hunting dog. It possesses a good sense of smell, and that is why it is being demanded in every quarters. হাওফা মূলত দুই প্রজাতির, একটি ছোট ছোট প্রাণী শিকারে ব্যবহৃত হয়, আর একটি বড়, দেখতে অনেকটা ভালুকের মতো। একসময় প্রতিটি হাওফার আলাদা নাম থাকতো, চলতো প্রশিক্ষণ। তবে এখন বিশুদ্ধ রক্তের হাওফা কুকুর খুবই বিরল। কিন্তু সেই হারানো ঐতিহ্য রক্ষা করছে উখরুল জেলার ফুংচাং গ্রাম। এখানকার পালনকারীরা গর্ব নিয়েই বাঁচিয়ে রাখছেন প্রাচীন জিনগত বৈশিষ্ট্য। ये कुत्ता हम लोग के लिए बहुत अच्छा है और तेज का फोर्स में भी जा सकता है। ये सूंघने का बहुत अच्छा है और टेल ही मुंबई में ले जा सकता है। ये हम लोग को मास्टर के लिए बहुत अच्छा वफादार है और बच्चा लोग को और सीनियर सिटीजन लोग को सिक्योरिटी देने के लिए बहुत अच्छा है। এই জাতের দক্ষতা নজর কেড়েছে আসাম রাইফেলসেরও। জোরহাটের ট্রেনিং সেন্টারের জন্য নেওয়া হচ্ছে হাওফা কুকুর। মণিপুরের কৃষি কলেজ থেকে পাঠানো হয়েছে হাওফা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ দল। তাদের রিপোর্ট জাতীয় স্বীকৃতির আবেদন করেছে হরিয়ানার ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমেল জেনেটিক রিসোর্সেসে। হাওফার পুনর্জাগরণ শুধু একটি কুকুর জাতকে নয়, তুলে ধরছে এক আদিবাসী সংস্কৃতিকে, সংরক্ষণ করছে জীববৈচিত্র্যকে। হাওফা এখন শুধু ফুংচামেন নয়, হয়ে উঠছে ভারতের ঐতিহ্য রক্ষার এক জীবন্ত বার্তা। জিহাদুল ইসলাম, নাগরিক। ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টা সময়সীমার মধ্যে ঘটেছে এসব প্রাণহানির ঘটনা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়। এছাড়া ভৈরালী জেলায় ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে, শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, ঔরঙ্গাবাদ, জামুই এবং সমস্তিপুর জেলায় ১ জন করে মারা গেছেন। মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিহত প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি খারাপ আবহাওয়ার সময় সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বর্তমান সময়ে প্রযুক্তির সবচেয়ে আলোচিত ক্ষেত্র হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অ্যাসাইনমেন্ট হোক কিংবা ডিজাইন, মুহূর্তেই সমস্যার সমাধান দিতে পারে এই এআই। তবে এমআইটি, মাইক্রোসফট ও ইউরোপীয় বিভিন্ন গবেষণা বলছে এআই এর অতিরিক্ত ব্যবহার প্রযুক্তি নির্ভরশীলতা বাড়ায় কিংবা হ্রাস করে চিন্তার ক্ষমতা। কৃত্রিম বুদ্ধিমত্তার সংকট নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চ্যাটজিপিটি, গুগল জেমিনি কিংবা কোপাইলট, এই প্রযুক্তিগুলো এখন মানুষের আস্থার অন্যতম জায়গা। এসব কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কাজের গতির পাশাপাশি সক্ষমতাও বাড়িয়েছে।
লেখা, বিশ্লেষণ, এমনকি চিন্তা করার ক্ষমতাও অনেকটাই সমৃদ্ধ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু এই স্বাচ্ছন্দ্যের পেছনে কি লুকিয়ে আছে ভয়ঙ্কর এক জাল? MIT-র এক গবেষণায় দেখা গেছে চ্যাটজিপিটি ব্যবহারকারী শিক্ষার্থীদের মস্তিষ্কে সৃজনশীলতার সংকেত কম, তারা ঠিকভাবে উদ্ধৃতিও দিতে পারে না। মাইক্রোসফটের আরেক গবেষণায় দেখা যায় বেশিরভাগ কর্মী AI দিয়ে কাজ সারলেও আসল চিন্তার জায়গায় তারা গড়িমসি করে। বিশ্লেষকরা মানুষের অভ্যাসকেই মূল সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। একবার যদি চিন্তা করার কাজটি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তৈরি হয়, তা সহজে ছাড়ে না। কিন্তু প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই আমাদের বোকা বানাচ্ছে? গবেষকরা সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে AI এর ব্যবহার মানুষের বিশ্লেষণ ও সৃজনশীলতা কমিয়ে দিতে পারে। আমাদের মনে রাখতে হবে যে প্রযুক্তি আমাদের সহায়ক, প্রতিস্থাপক নয়। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।